কর্পোরেট দুনিয়ায় একটি বিশাল সাম্রাজ্যের পতন কখনো একদিনে হয় না। এটি শুরু হয় একটি ছোট ফাটল দিয়ে, যা বছরের পর বছর দুর্নীতি, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের ভারে ধীরে ধীরে বড় হতে থাকে। এরপর হঠাৎ একদিন সে বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে। বাংলাদেশের শেয়ার বাজার এবং শিল্প খাতের জন্য ঠিক এমনই একটি তীব্র ভূমিকম্প তৈরি হয়েছে ২০২৬ সালের এপ্রিল মাসে। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এমন একটি রায় দিয়েছেন, যা দেশের কর্পোরেট এবং আইনি ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালত নির্দেশ দিয়েছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং চট্টগ্রামের অন্যতম প্রাচীন শিল্প প্রতিষ্ঠান আরামিত লিমিটেডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করার। কিন্তু কর্পোরেট আইনের ভাষায় রিসিভার নিয়োগ করার আসল অর্থ কি? এর সোজা এবং ভয়াবহ অর্থ হল, কোম্পানির স্পন্সর বা মালিকরা আজ থেকে তাদের নিজেদের কোম্পানির উপর সমস্ত আইনি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়েছেন। এখন থেকে আদালতে নিয়োগ করা এক নিরপেক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কোম্পানির সম্পদ, অর্থ, ব্যাংক অ্যাকাউন্ট এবং পরিচালনা নিয়ন্ত্রণ করবে। কেন এমন একটি চরম এবং কঠিন সিদ্ধান্ত নিতে হলো আদালতকে? কি এমন ঘটেছিল ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই স্বনামধন্য কোম্পানিটির বন্ধ দরজার পেছনে? কিভাবে একটি লাভজনক এবং ঐতিহ্যবাহী কোম্পানি আজ অস্তিত্ব সংকটে? আজ বিজনেস ম্যানিয়ার এই এক্সক্লুসিভ কর্পোরেট কেস স্টাডিতে আমরা উন্মোচন করব আরামিত লিমিটেডের পতনের পেছনের সেই অন্ধকার ইতিহাস। আমরা ডেটা এবং প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করব কিভাবে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে একটি কোম্পানিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে সাধারণ বিনিয়োগকারীদের চোখের আড়ালে গড়ে তোলা হয়েছে বিদেশে হাজার হাজার কোটি টাকার গোপন সাম্রাজ্য, এবং সবশেষে এই পতনের আইনি পরিণতি পুরো কর্পোরেট খাতের জন্য কি বার্তা দিচ্ছে। গল্পের শুরুটা আজ থেকে বহু দশক আগে। ১৯৬৩ সালে লুক্সেমবার্গের বিখ্যাত টিম এসএ এর প্রযুক্তিগত সহায়তায় চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় আরামিত লিমিটেড। এটি ছিল আরামিত গ্রুপের মূল ভিত্তি এবং সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। বছরের পর বছর ধরে তারা সিমেন্ট, পাইপ এবং নির্মাণ সামগ্রী উৎপাদন করে দেশের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। এটি ছিল চট্টগ্রামের একটি গর্বের প্রতীক। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং মালিকানার কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে। এই বিশাল কর্পোরেট সাম্রাজ্যের চাবিকাঠি চলে যায় চট্টগ্রামের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানের হাতে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর মেয়াদকালে আরামিত লিমিটেড তার রাজনৈতিক ঢাল ব্যবহার করে এক ভিন্ন মাত্রার ক্ষমতা উপভোগ করতে শুরু করে। কাগজে কলমে এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত কোম্পানি হলেও বাস্তবে এটি পরিচালিত হতে থাকে সম্পূর্ণ ব্যক্তিগত একটি পারিবারিক কোষাগার বা ক্যাশ কাউ হিসেবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত যে কোনো কোম্পানির প্রধান শর্ত হল কর্পোরেট গভর্নেন্স বা কর্পোরেট সুশাসন। সাধারণ শেয়ারহোল্ডাররা তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন এই বিশ্বাসে যে কোম্পানিটি স্বচ্ছতার সাথে পরিচালিত হবে। কিন্তু যখন কোম্পানির পরিচালকদের রাজনৈতিক ক্ষমতা দেশের প্রচলিত আইনের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে, তখন অডিট রিপোর্ট, ফিনান্সিয়াল ডিসক্লোজার এবং রেগুলেটরি বডিগুলো কেবল নীরব দর্শকে পরিণত হয়। আরামিত লিমিটেডের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। ক্ষমতার দম্ভে কোম্পানির ভেতরের আর্থিক কাঠামো ধীরে ধীরে ফাঁফা হতে শুরু করে। আরামিত লিমিটেডের আর্থিক রক্তক্ষরণের আসল কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে আটলান্টিকের ওপারে, যুক্তরাজ্যের রিয়েল এস্টেট মার্কেটের দিকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে, তখন ইনভেস্টিগেশন বা তদন্তকারী সংস্থাগুলোর চোখ কপালে ওঠার জোগাড় হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এবং অন্যান্য আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে, বিশেষ করে যুক্তরাজ্যে, এক বিশাল এবং অকল্পনীয় রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। তথ্য প্রমাণ বলছে যুক্তরাজ্যে তার মালিকানায় অন্তত ২৬০টি বিলাসবহুল প্রপার্টি রয়েছে, যার আনুমানিক বাজার দর প্রায় ১৩৪.৭৬ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি প্রায় ১৮,৮৮০ কোটি টাকার সমান। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হল, দেশে মন্ত্রী হিসেবে বা কোম্পানির মালিক হিসেবে তার জমা দেওয়া কোনো ট্যাক্স রিটার্ন বা অফিসিয়াল কাগজপত্রে এই বিশাল বিদেশি আয়ের কোনো ঘোষণাই ছিল না। তাহলে এই ১৮,০০০ কোটি টাকা কোথা থেকে এলো? কিভাবে দেশের টাকা বিদেশে পাচার হয়ে লন্ডন, দুবাই বা নিউ ইয়র্কের মতো শহরে বিলাসবহুল ফ্ল্যাট আর ভিলাতে রূপান্তরিত হলো? অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের এই বিশাল কেলেঙ্কারি সামনে আসার পরপরই BFIU দেশের সব ব্যাংককে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা স্থগিত করার নির্দেশ দেয়। আর ঠিক এখান থেকে শুরু হয় আরামিত লিমিটেডের প্রাতিষ্ঠানিক পতন।
ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার কারণে কোম্পানির সাপ্লাই চেইন, কাঁচামাল আমদানি এবং দৈনন্দিন পরিচালনা ব্যয় বা ওয়ার্কিং ক্যাপিটাল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার প্রভাব কোম্পানির ব্যালেন্স শিটে পড়তে খুব বেশি সময় লাগেনি। পুঁজিবাজার বিনিয়োগকারীরা প্রথম বড় ধাক্কাটি খান 2025-26 অর্থবছরের আর্থিক প্রতিবেদনগুলো দেখে। 2024 সালের জুনে শেষ হওয়া অর্থবছরে কোম্পানির মুনাফা আগের বছরের তুলনায় 16% কমে যায়, যার ফলে তাদের ঘোষিত লভ্যাংশ বা ডিভিডেন্ড 20% থেকে একেবারে অর্ধেকে নেমে আসে। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে। দীর্ঘ কয়েক দশক ধরে মুনাফায় থাকা আরামিত লিমিটেড এই প্রান্তিকে 71.40 লাখ টাকা লোকসান বা লস রিপোর্ট করে। তাদের শেয়ার প্রতি আয় ঋণাত্মক বা নেগেটিভ 1.19 টাকায় নেমে আসে। এর পাশাপাশি শুরু হয় নন কমপ্লায়েন্স বা রেগুলেটরি নিয়মভঙ্গের খেলা। নিয়ম অনুযায়ী প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিকে প্রতি বছর একটি বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে হয়। আরামিত লিমিটেড তাদের 54তম এজিএম 2026 সালের 27 জানুয়ারি করার কথা থাকলেও তা বারবার পিছিয়ে দেয়। প্রথমে তারা মার্চে, এরপর 15 এপ্রিলে সভার তারিখ পুনর্নির্ধারণ করে, কিন্তু 9 এপ্রিলে এসে ডিএসই এর মাধ্যমে তারা ঘোষণা দেয় যে অনিবার্য কারণবশত 15 এপ্রিলের এজিএম স্থগিত করা হয়েছে। বিনিয়োগকারীরা বুঝতে পারেন কোম্পানির ভেতরে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে লুকিয়ে রাখা হচ্ছে। মূল স্পন্সররা যখন নিজেদের বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত বা পলাতক, তখন কোম্পানির চাকা ঘোরানোর মতো কেউ আর অবশিষ্ট নেই। কোম্পানির এমন অরাজকতা, সাধারণ বিনিয়োগকারীদের অর্থের ঝুঁকি এবং স্পন্সরদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ যখন পাহাড় সম, তখন বাধ্য হয়ে হস্তক্ষেপ করে বিচার বিভাগ। 7 এপ্রিল 2026 ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি চরম উদ্বেগজনক ডিসক্লোজার বা তথ্য প্রকাশ পায়। আরামিত লিমিটেড অফিসিয়ালি জানায় যে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে কোম্পানির জন্য একজন রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যেই কোম্পানির সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। কর্পোরেট আইনে রিসিভার সাধারণত তখন নিয়োগ দেওয়া হয় যখন কোম্পানিতে ব্যাপক আর্থিক জালিয়াতি, তহবিল তছরূপ, ম্যানেজমেন্টের চরম অদক্ষতা অথবা কোম্পানির সম্পদ পাচার বা ধ্বংস হয়ে যাওয়ার তীব্র ঝুঁকি তৈরি হয়। আদালতের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার, সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবার যেন আরামিত লিমিটেডের আর কোনো সম্পদ বিক্রি করে বা লুফল ব্যবহার করে বিদেশে পাচার করতে না পারে তা নিশ্চিত করা। রিসিভারের প্রথম কাজ হল কোম্পানির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি এবং নথিপত্রের দখল নেওয়া। এরপর তিনি কোম্পানির আর্থিক অবস্থা অডিট করবেন এবং পাওনাদার বা ক্রেডিটরদের অধিকার রক্ষা করার চেষ্টা করবেন। কিন্তু বাস্তবে যখন কোনো কোম্পানির জন্য রিসিভার নিয়োগ হয়, তখন ধরে নেওয়া যায় যে সেই কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরে আসাটা প্রায় অসম্ভব একটি যুদ্ধ। আরামিত লিমিটেডের এই পতন শুধু একটি নির্দিষ্ট কোম্পানির দেউলিয়া হওয়ার গল্প নয়, এটি বাংলাদেশের পুরো আর্থিক খাতের জন্য একটি বিশাল এবং জরুরি কেস স্টাডি। এটি আমাদের শেখায় যে পলিটিক্যাল এক্সপোজড পারসন বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা যখন পাবলিক লিমিটেড কোম্পানির নিয়ন্ত্রণ নেয়, তখন সেখানে কর্পোরেট সুশাসন বা রেগুলেটরি বডিগুলো কতটা অসহায় হয়ে পড়ে। সাধারণ বিনিয়োগকারীরা যারা কোম্পানির উজ্জ্বল অতীতের দিকে তাকিয়ে নিজেদের জমানো টাকা বিনিয়োগ করেছিলেন, আজ তারা সবচেয়ে বড় ভুক্তভোগী। 18,000 কোটি টাকার পাচারকৃত সম্পদ হয়তো একদিন আন্তর্জাতিক আইনের মাধ্যমে দেশে ফিরে আসবে, কিন্তু আরামিত লিমিটেড নামক 1963 সালের সেই ঐতিহ্যবাহী চট্টগ্রামের প্রতিষ্ঠানটি কি তার হারানো গৌরব আর কখনো ফিরে পাবে? এই পুরো ঘটনাটি আমাদের শেয়ার বাজারের সংস্কার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে আবারও আঙুল তুলে দেখিয়ে দেয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি মনে করেন রিসিভার নিয়োগের মাধ্যমে আরামিত লিমিটেডের মতো কোম্পানিগুলোকে আবার বাঁচিয়ে তোলা সম্ভব, নাকি এগুলোর পরিণতি শুধুই লিকুইডেশন বা অবিলুপ্তি? আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কর্পোরেট দুনিয়ার এমন আরও অজানা এবং ইনভেস্টিগেশনাল কেস স্টাডি দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেলে। বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মেগা কর্পোরেট স্ক্যান্ডাল বা সাফল্যের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ইনভেস্ট করুন বুঝে শুনে এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।